নমস্কার, আমি শান্তনু এসে গেছি আজকে আবার আপনাদের সকলের ভালো লাগা অনুষ্ঠান চেনা কবির ভালো লাগা কবিতা। চেনা কবির ভালো লাগা কবিতা আপনাদের আশীর্বাদ ধন্য হয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে। আজকে ৪২তম পর্ব। ৪২তম পর্বে আজ আমার এই ছোট্ট অনুষ্ঠানের অতিথি কবি এপার বাংলা ওপার বাংলার দুই বাংলারই অন্যতম প্রতিশ্রুতিমান এবং প্রসিদ্ধ কবি সৌমিত বসু। আপনারা নিশ্চয়ই নোটিফিকেশান দেখেছেন আমার, এবং অনেক দিন ধরেই আমার ইচ্ছে ছিল সৌমিত বসুকে, সৌমিত দাকে নিয়ে অনুষ্ঠান করার, কিন্তু তার আগে অনেক কবির কবিতা জোগাড় করে ফেলেছিলাম, পড়া হয়ে গেছিল। আসলে আমি তো ওইভাবে ঠিক করছি না, ৮-এর দশক ৯-এর দশক এইভাবে করিনি, তবে চেষ্টা করেছি সবসময় যে সিনিয়র কবি যারা তাদের আগে রাখার, তারপর অপেক্ষাকৃত তরুণ বলা যায় তাদের কবিতা নিয়ে করার। যখন আমার নিজস্ব একদম নিজস্ব গণ্ডির বাইরে এটা আরও বড় হয়েছে, তখন থেকে এটা হয়েছে। এখন সৌমিত বসুর পরিচিত নাম আপনাদের সকলের কাছে, এপার বাংলা এবার ওপার বাংলার দু বাংলার যারা কবিতার নিয়ে চর্চা করেন তাদের সকলের কাছেই তিনি একটি পরিচিত নাম। আমি দীর্ঘদিন ধরেই সৌমিত বসুর কবিতা পড়ছি, এবং পড়তে পড়তে সবসময় মনে হয়েছে আমার যে এ যুগের অন্যতম একজন শক্তিশালী কবি। তারপর যা হয় টুকটাক কথাবার্তা আদান প্রদান ফেসবুকের মাধ্যমে, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তার সাথে আমার মূলত পরিচয়। তারপরে এই অনুষ্ঠান যখন আস্তে আস্তে ম্যাচিওর করে, আস্তে আস্তে যখন মনে হয় যে আরও অন্যান্য কবিদের কবিতা আমি আমার অনুষ্ঠানে পড়ব, আমার অনুভূতি বলবো, তখন সৌমিত বসুর প্রসঙ্গ আসে, এবং সৌমিত বসুর সঙ্গে যোগাযোগ করে আরও কিছু কবিতা তার কাছ থেকে সংগ্রহ করে আরও সময় মতো পাঠ করতে করতে তারপরে এটা শুরু হয়ে যায়। মাটা বন্ধ করিস না, মা দরজাটা বন্ধ করিস না। আমার মেয়ে দরজা বন্ধ করছিল, ভাবছিল আমার যদি ডিস্টার্ব হয়। যাই হোক, বড্ড গরম হবে, সবটা বন্ধ তো অসুবিধা হবে আমার। এখন সৌমিত দার সম্পর্কে যেটা বলছিলাম আমি, যে প্রসঙ্গে কথাটা হচ্ছিল, সেটা হচ্ছে যে তারপর তার সাথে যোগাযোগ করে ইতিমধ্যে তিনি একটি বই, ভাঙা মন তুতেন খামেন, একটি বই তিনি আমাকে পাঠিয়ে দেন পর্যন্ত, এবং তার কবিতার জার্নির মধ্যে দিয়ে যেতে 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 আজকে উপস্থিত হয়েছি আপনাদের কাছে, যে তার কবিতা নিয়ে আপনাদের কাছে আমি আমার অনুষ্ঠান করব। তার আগে ছোট্ট করে তার বায়োডাটাটা একটু বলে দিই, যারা সবটা জানেন না। এবং এইটা বলার মধ্যে দিয়ে একটা মজা হচ্ছে, যখন আমি বায়োডাটাটা মোটামুটি একটা সংক্ষিপ্ত জীবনী বলছি, অনেকেই অনেক কিছু জানতে পারছেন, তারা আবার কবিকে ফোন করে বলছেন এটা তো জানতাম না, ওটা তো জানতাম না। তো কবি পরে আমাকে বলছে যে আরে আপনি এটা বলেছেন, এখন আমাকে এইটা বলছে ওইটা বলছে। তো যাই হোক, এটারও একটা বেশ ভালো পার্ট আছে, এবং যারা কবিতা ভালোবাসেন, যারা এই অনুষ্ঠান দেখছেন, তারাও এটা গুরুত্ব দিয়ে শুনছেন। সুতরাং এটাকে অস্বীকার করা যাবে না, বাইপাস করা যাবে না। সৌমিতদার জন্ম ২৬শে নভেম্বর ১৯৬৩ ভারতের আমাদের যে দক্ষিণ চব্বিশ পরগনা, সেই দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ অত্যন্ত একটি পরিচিত জনপদ, অনেক ইতিহাস আছে তাকে নিয়ে। কাকদ্বীপ নিয়ে সলিল চৌধুরীর বিখ্যাত কবিতা আছে। কাকদ্বীপের লড়াইয়ের কথা সারা ভারতবর্ষের মানুষ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে, কাকদ্বীপের মানুষের লড়াইয়ের কথা। সেই ইতিহাসধন্য পুণ্যভূমিতে সৌমিতদার জন্ম। পেশায় সৌমিতদা শিক্ষক। সৌমিতদার হাতের লেখাকড়ি, মানে লেখায় হাতে হচ্ছে একদম শৈশবেই। পরবর্তীতে তিনি দেশ, আনন্দবাজার, সানন্দা, প্রতিক্ষণ, শতভিসা, কৃত্তিবাস, জিজ্ঞাসা, কবিপত্র, বাংলা ভাষার প্রথম শ্রেণীর যত কবিতার
পত্রিকা আছে যারা কবিতা ছাপেন, প্রকাশ করেন, তাদের সব জায়গাতেই তার লেখা হয়েছেন। ইতিমধ্যে তার প্রকাশিত কাব্য গ্রন্থের সংখ্যা 24। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিষণ্ণতর শব্দের দিনগুলি, বোধিবিন্দু, আরসি মাছের চোখ, নারী গাছ, শ্রাবণ কথা, আমার সন্তান যেন থাক রাইটার্সে, শৃঙ্গারের মায়া শব্দরূপ, ডানার আনন্দ রং, কৃষ্ণ কথা, আমার নিজস্ব কোনো ক্রোধ নেই, হুশ বললেই কি উড়ে যাওয়া যায়, ভাঙা মন, পথঘাট, তুতেনখামেন, মা, স্টিফেন হকিং ও ভাই উল্লেখযোগ্য। এবং কবিতায় বিশেষ অবদানের জন্য তিনি বিভিন্ন সম্মান পেয়েছেন, সেগুলো আমি উল্লেখ করছি। তিনি পেয়েছেন ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত জেলা বইমেলা শ্রেষ্ঠ কবি সম্মাননা, বাংলার মুখ পুরস্কার, কবিপত্র সম্মাননা, ম্যাপসাসে পুরস্কার, বনানী পুরস্কার, দীনেশ দাস স্মৃতি পুরস্কার, শামসুল হক স্মৃতি পুরস্কার, সোহরাব হোসেন স্মৃতি পুরস্কার এবং প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের টাঙ্গাইলের সাধারণ গ্রন্থাগার থেকে অরণি পুরস্কার সহ অজস্র পুরস্কার তিনি ইতিমধ্যেই পেয়েছেন। তিনি সম্পাদনা করেছেন নষ্টচাঁদ, কবিপত্র, অন্য কবিতা ও 12 মাস পত্রিকা। ইংরাজি, হিন্দি এবং উড়িয়া ভাষায় অনুদ্ধৃত হয়েছে এই কবির বিভিন্ন কবিতা এবং বিভিন্ন কবিতা। তো এই বিষয় ইতিমধ্যেই অনেক বিখ্যাত কবিরা দেখছেন। কবি সমীর বসু তো দেখছেন শ্যামল জানা, জয়িতা বসাক, দেবকুমার মুখোপাধ্যায়, সপ্তদ্বীপাদি, এরকম আমি অনেককেই দেখতে পাচ্ছি যারা দেখছেন, আরও অনেকে দেখতে পাবো আজকের এই অনুষ্ঠানে নিশ্চয়ই। এবং অবশ্যই বাংলাদেশ থেকে দেখছেন জাহাঙ্গীর ফিরোজ কবি, তাকে নিয়েও আমি অনুষ্ঠান করেছিলাম। যাই হোক, আমি মূল কবিতায় চলে আসি। কবিতা পড়তে হবে এবং কবিতা নিয়েই আমার আজকের এই অনুষ্ঠান, আজকের এই জার্নি। সঙ্গে থাকবেন আপনারা। আমার যে কবিতাটা প্রথম থেকে, এই মুহূর্তে মাহমুদ কামালও আছেন সাথে। নমস্কার ভাইয়া, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, আপনাদের আশীর্বাদ ধন্য হয়ে যেন থাকতে পারি আমার এই অনুষ্ঠান। যে কবিতাটা পড়ে আমি সব সময় আমার বুকের ভেতরটা মোচড় দেয় এবং আমি কবিকে বলেওছি এই কথা যে আপনার এই কবিতাটায় যেন না কি যেন আছে, আমি বলতে পারবো না, আমি হয়তো আজকেও ব্যাখ্যা করতে পারবো কি না জানি না, কিন্তু এই কবিতাটা আমি যতবার বারবার পড়েছি আমার বুকের ভেতর কোথাও যেন একটা মোচড় দেয়। সেই কবিতাটির নাম হচ্ছে তুমি চলে যাবার পর। এই পথে রোজ ডাক দিয়ে যায় বিষণ্ণতা, এই পথে রোজ দুধরঙা চাঁদের সাথে দেখা হয়, গা বেয়ে নেমে আসছে কেউটের লম্বা খোলস, ইটের ভাঁজে জন্ম দেবে বলে প্রস্তুত হয়ে উঠছে অনুষঙ্গ, মেঘগুলো পাথরের ভঙ্গিতে নিঃসার, শুধু জন্মদিনের আতঙ্কে আনন্দকে মোচড় মেরে বেরিয়ে আসছে বিষণ্ণতা, লালচে পাতাগুলো থমথম করে জেগে উঠছে খিদে, এক প্রকাণ্ড মাঠ, সারাটা বুক ধু ধু নিঃসার, কত জন্ম পরে চোখ মেলেছে হাতের ইশারায়, এই পথ জুড়ে বিষণ্ণতা ডাক দিয়ে যায়, এই পথ জুড়ে পাতা ঝরে, তার মর্মরিত অশ্রু দাগ লেগে থাকে পথের ওপর, এই পথ মন চলে গেছে নতুন বউয়ের সাথে, এই পথে মা পুড়িয়ে ফিরেছে অনেকে, উপুর কলসি থেকে ফোঁটা ফোঁটা বিষণ্ণতা মিশে যায় ধুলোর পরতে, আমি দেখি রাত যত ঘন হয় ছায়াগুলো দীর্ঘ হয় তত, পাতা বেয়ে অশ্রু ঝরে পড়ে, মাথার ওপর ঘুরে ঘুরে বেজে চলে অসহ্য চিৎকার, খসখস শব্দ তুলে পায়ে পায়ে কারা যেন আসে, তোমার নামের পাশে আহত অক্ষর বিষণ্ণ পতাকা উড়ায়। এই কবিতাটা যতবার আমি পড়েছি ততবার এই একটা জায়গা আছে না, মা হারার মতো সারাটা বুক ধু ধু নিঃসার, এই জায়গাটা কিছুতেই যেন আমাকে শান্তি দেয় না, ঠিকমতো বসতে দেয় না। এই জায়গাটা আমি জানি না, খুব ছোট বয়সে আমিও, খুব ছোট মানে যুবক বয়সেই আমি খুব মাকে হারিয়েছি, হয়তো সেই জন্যেই এই কবিতাটার এই লাইনটার মধ্যে দিয়ে আমার 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 সেই জায়গাটা মনে হয় যেন আঘাত করে আমাকে। আসলে একটা সুন্দর মিষ্টি চলনে দুঃখের ছবি এঁকেছেন কবি। আজকে দুপুরেও
কবির সাথে আমার ব্যক্তিগতভাবে টেলিফোনে কথা হচ্ছিল, দুঃখ ব্যথ ফুটে ওঠে সৌমিতদার কলমে, যে লাজবাব একেবারে। তো এই যে পথ দুঃখের যে ছবিটা তিনি এঁকেছেন, এই যে পথ, একটা পথের দিকে তাকিয়ে ছবিটা আঁকা, সেটা বিষণ্ণতার পথ। এই পথটাকে তিনি বিষণ্ণতার পথ, একটা মাত্র খালি লাইন তিনি জুড়েছেন যেখানে, সেটা হচ্ছে যে কেউ কেউ নতুন বউয়ের সাথে এটা গেছে, অর্থাৎ নতুন স্বপ্ন নিয়ে, অর্থাৎ স্বপ্নটা গেছে সাথে, কিন্তু বাকি সবটাই পাতা ঝরে যাওয়া থেকে মেঘগুলো পাথরের ভঙ্গিতে নিঃসার, সমস্ত সময় কলসি থেকে যে জল ফোঁটা ফোঁটা পড়ছে তার সাথেও বিষণ্ণতা, পুরো বিষণ্ণতাটা মিশে যাচ্ছে পথের মধ্যে। একটা বিষণ্ণ পথ, একটা যেন ধূসর কোথাও পথ। সেই পথটা এখন সে কি জীবনের, এখন কবি কি এটা জীবনের দিকে তাকিয়ে বলছেন? আমার মনে হচ্ছে কবিতাটা পড়তে গিয়ে যে এই পথটা আসলে একটা জীবন, একটা স্মৃতিমেদুরতা এটার মধ্যে আছে, যেখানে তিনি বিষণ্ণতাকে খুঁজে পাচ্ছেন, দুঃখকে খুঁজে পাচ্ছেন, এবং সেই মেলানকলির মতো সেটাকে যেন তুলে নিয়ে আসছেন আমাদের কাছে। হ্যাঁ, একটা মা হারা পাতা ঝরা, সব কিছু দেখুন একটু যেন ঝরে যাওয়া যেন কোথাও একটা সেই শীতের পাতা ঝরার মতো সব কিছু যেন ঝরে যাচ্ছে এখানে। এবং গা বেয়ে নেমে আসছে কেউটের লম্বা খোলস, চাঁদের গা বেয়ে একটা লম্বা কেউটের খোলস নেমে আসছে, যা ইটের ভাঁজে যে জন্ম নেবে, যে বিষ জন্ম হবে একটা, সেই বিষ জন্মটা হবে, তার অনুষঙ্গটা তৈরি হচ্ছে ইটের খাঁজের ভেতর। তো সেখানে জন্ম হবে, সেটাও তিনি বলছেন, অর্থাৎ সেখানেও যেন মৃত্যুর জন্ম হবে। একটা কেউটের খোলসকে কেউ তো আমরা খুব ভালোভাবে নিই না। সাপ মানেই একটা বিভীষিকা, একটা গাছ, সঙ্গে তার যে বিষ, সেখান থেকে একটা মৃত্যু আসে, মৃত্যুর কথা চিন্তা হয়। তাহলে কি মৃত্যু জন্ম নিচ্ছে? পথের ধারে ইটের ফাঁকে একটা পুরনো রাস্তার দৃশ্যকল্প ভেসে ওঠে, যেখানে হয়তো কোনো ইট আছে, ইটের একটা পথের পাশে, তো সেই জায়গায় দাঁড়িয়ে সেইখানে কেউটের জন্মের অনুষঙ্গ তৈরি হচ্ছে, অর্থাৎ বিষ, অর্থাৎ মৃত্যু। এবং এই পথ দিয়েই কেউ মাকে পুড়িয়ে ফিরে গেছে, এক অসম্ভব এই পথ জুড়ে, এবং শেষও করেছেন তিনি, মানে কি বলবো আপনাকে। এবং এই যে অদ্ভুত একটা সুরে এই কবিতাটা তিনি বেঁধে রেখেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত, সমস্ত জায়গাতেই যেমন মর্মরিত অশ্রুদাগ, ধুধু নিঃসার, এই যে পাতা ঝরে যাচ্ছে, অশ্রু ঝরে পড়ে, আহত অক্ষর এবং বিষণ্ণ পতাকা ওড়ায়, এই সবটা মিলিয়ে যে একটা ধূসর জীবনের, একটা দুঃখের, একটা বেদনার সুর, যেন মনে হচ্ছে কেউ বেহালা বাজাচ্ছে, বেহালার ছড় টেনে টেনে একটা করে লাইন যেন এগোচ্ছে, আর বুকের ভেতরটা ঠিক ঠিক মোচড় দিয়ে উঠছে। শিরোনামে তিনি লিখেছেন তুমি চলে যাওয়ার পর। এই তুমি, কেউ চলে যায় নিশ্চয়ই, তুমি চলে যাচ্ছে কেউ, সেটা মা হতে পারে, প্রেমিকা হতে পারে, বন্ধু হতে পারে, সময় হতে পারে, জীবন হতে পারে, যাকেই তুমি হিসেবে সম্বোধন করা যায়, তেমনই কেউ চলে যাচ্ছে এই পথ দিয়ে। কিন্তু কি রেখে যাচ্ছে? রেখে যাচ্ছে তার স্মৃতিটুকুই থাকছে, যেখানে মানে, এবং শেষ অব্দিও বিষণ্ণতার পতাকা ওড়ানোর মধ্যে দিয়েই কোথাও কি কবি বিষণ্ণতাকে জয়ী করলেন, বিষণ্ণতার জয়ধ্বজা ওড়ালেন? আমার মনে প্রশ্ন, এই কবিতাটা পড়তে গিয়ে মনে হয়েছে যে হয়তো এটা ঠিক, তো এটা তো ঠিক আমাদের মতো মানুষ যাদের প্রতিদিন প্রতি মুহূর্তে সংঘর্ষ করে বেঁচে থাকতে হয়, তাদের কাছে জীবনের সুখ স্বাচ্ছন্দ্যটা এতটাই কম এবং বাকি প্রতিবন্ধকতা এতটা বেশি, যেখানে প্রতি মুহূর্তে আমাদের লড়াই করতে হচ্ছে, ঠিক সেখানে এটা তো ঠিক যে যদি সামগ্রিকভাবে একটা নম্বর দেওয়া যায় যে সারা জীবন থেকে কি পেলাম, তাহলে নেগেটিভ মার্কসই তো বেশি আসে। সেই নেগেটিভ মার্কসের কথাই কি তিনি বললেন? রেজাল্ট, এই যে বিষণ্ণতার পতাকা ওড়ে এই জীবন, সারা জীবনে যেখানে তিনি হয়তো প্রেম পেলেন না, মাকে পেলেন না, ভালোবাসা পেলেন না, শুধু বীজ দাও এর মতো বিষ পেলেন, যেখানে তার সমস্ত স্মৃতির পাতাগুলো ঝরে গেল,
তাহলে সেখানে তিনি শেষ অবধি জিতিয়ে দিলেন, বিষণ্ণতার পতাকা উঠছে, একটা এই সিগনেচার করে দিলেন যে তার বিষণ্ণতারই পতাকা উঠছে। খুব সুন্দর লাইন, সুন্দর কথা, বিষণ্ণতার পতাকা উঠছে। তাহলে কি জীবন, আমাদের জীবন, সাধারণ গড়পড়তা মানুষের জীবন, হ্যাঁ একেবারে আমরা যারা যেভাবে বেঁচে থাকি, একদম সাধারণ আম আদমি যাকে বলে, একদম সেই আম আদমির জীবনের দুঃখের কথা, বেশিরভাগ জীবনের দুঃখের কথা, ওই একটা ছোট্ট স্বপ্ন বউ নিয়ে চলে যাওয়া, একটা আগামী জীবনের স্বপ্নের একটা ছোট্ট রেখাটাকু ছাড়া আর বাদ বাকি সবটাই তার দুঃখ দিয়ে গাঁথা এই কবিতার মধ্যে দিয়ে। এবং এই কবিতা আমি যতবার পড়ি, এটা আমার নিজস্ব ব্যক্তিগত ফিলিংস, সেই ফিলিংসের কথাই আমার এই অনুষ্ঠানে বলার কথা। আমি তো খুব গুরুগম্ভীর আলোচনায় যাব না, কি হওয়া উচিত ছিল, কি হওয়া উচিত ছিল না, কোথায় কি আছে, সেটার জন্য আমার এই অনুষ্ঠান নয়। আমার অনুষ্ঠান আমার নিজস্ব কবিতা পড়ার পর একজন সাধারণ পাঠক হিসেবে, একদম খুব সাধারণ পাঠক হিসেবে কি মনে হচ্ছে, কবিতাটা কোথায় দাগ কাটছে, আদৌ দাগ কাটছে কি কাটছে না। আমি এখানে যে কবিতাগুলো সিলেক্ট করে নিয়ে আসি সেগুলো সবই আমার মনের মধ্যে দাগ কাটা কবিতা, কিন্তু সেইটা দাগটা কীরকমভাবে কাটছে সেইটারই কিছু কথা আপনাদের সাথে বলার। ঠিক সেমনিভাবে এই কবিতাও, এই কেউ চলে যাওয়ার পর, তুমি চলে যাওয়ার পর যে ফিলিংস, সেইটা এই কবিতার পর, এই কবিতাটা পড়ার পর আমার বেশ কিছুক্ষণ মানে একটা কষ্ট যেন কোথাও থেকে, আমি ঠিক বলতে পারবো না, হয়তো আমি অনেক ভেবে দেখেছি এই কবিতাটায় ওই মা চলে যাওয়ার, মাকে পুড়িয়ে ফেরার কথাটাই হয়তো আমাকে খুব খুব বেশি করে আক্রান্ত করে। আমি পরের যে কবিতাটি পড়ব, সেই কবিতাটি একটি মানে অসম্ভব মারাত্মক ফিলিংসের কবিতা। খুব পড়বেন আপনারা, নিশ্চয়ই অনেকে পড়েছেন, বহু পঠিত সৌমিত বসুর কবিতার আপনারা আজকে যারা দেখছেন তাদের মধ্যে অধিকাংশই, ম্যাক্সিমাম কবিতাই তার পড়া। এই কবিতাটাও আমাকে চমকে দিয়েছে। কবিতাটার নাম হচ্ছে বীরেন্দার জন্য কয়েক মিনিট। আমি এটা খুব শেষ দিকে সিলেকশন করেছি, প্রথম দিকে কবিতাটা পাইনি, পরের দিকে যখন পেয়েছি তেমনি সঙ্গে সঙ্গে এটাকে নিয়ে নিয়েছি। আর একটি কবিতা আমি চেয়ে নিয়েছিলাম কবির কাছ থেকে, কিন্তু সেই কবিতাটা আমি রাখতে পারছি না, কারণ কবিতাটা একটা দীর্ঘ কবিতা। সেই কবিতাটা পড়ে ব্যাখ্যা বলতে গেলে তাহলে অনেকগুলো কবিতাকে আমাকে সরিয়ে দিতে হবে। যাই হোক, সেই জন্য সেই কবিতাটা রাখিনি। আমি যে কবিতাটার পরের জন্য পড়বো সেটা হচ্ছে, যেটা আমি দেখা মাত্রই এটার জন্য সিলেক্ট করেছিলাম, সেটা হচ্ছে বীরেন্দার জন্য কয়েক মিনিট। জুতোয় পেরেক ফুটলে আজ চোয়াল চেপে বাড়ি পর্যন্ত চলে আসি, কোথাও দাঁড়িয়ে পেরেকটাকে দাঁত দিয়ে উপড়ে রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়ার সাহস কখনো হয়নি। ঠিক যেভাবে ইন্দিরা কিংবা বঙ্গবন্ধুর দেহ থেকে একটি একটি করে বের করে আনা হয়েছিল ঘৃণ্য বুলেট, ফুঁড়ে দেওয়ার আগের মুহূর্তে যারা শুধু লক্ষ্যভ্রষ্ট হতে চেয়েছিল, আজ কবির পায়ের পাতা রক্তাক্ত করার পর থেকে এক টানা কেঁদে চলেছে পেরেকের মন। পেরেকের কান্নাই প্রথম নয়, সমবেত হয়ে কেঁদেছিল জোয়ান অফ আর্কের লেলিহান অগ্নিশিখার সাথে তাল মিলিয়ে, কেঁদেছিল সন্ত্রাসবাদী ক্ষুদিরামের ফাঁসির দড়ির সাথে গলা মিলিয়ে। কিছু কিছু মানুষ পেরেক হয়েই জন্মায়, কবিকে বিদ্ধ করে আনন্দে নেচে ওঠে খুব, তারপর কবিতার ইতিহাসে কোথাও নিজেকে খুঁজে না পেয়ে আজীবন বিছানায় বালিশ ভেজায়। কবি খোঁজে দুটো চোখ, শুধু জলটুকু মুছিয়ে দেবে বলে। কবিতাটা স্তব্ধ করে দেয় আমাদের। দুটো ভাগ আছে কবিতাটার। প্রথম ভাগটা কবি পায়ে, বীরেনবাবুর পায়ে পেরেক ফুটেছে, তাকে রক্তাক্ত করার পর তার মধ্যে একটা যন্ত্রণা আছে, অর্থাৎ অনেক ভাবে তিনি বলেছেন যে, এবং আমার পায়েও যদি কখনো, বাড়িতে যদি আমার পায়েও যদি কখনো পেরেক ফোটে, সেটা রাস্তায় দাঁত দিয়ে চেপে ছুঁড়ে ফেলে দিতে পারিনি, বাড়ি পর্যন্ত চলে আসতে হয়েছে। ঠিক এই একটা সাধারণ ঘটনাকে অসাধারণ করে দিলেন যখন এই একটা পেরেক কি করতে পারে, পেরেক আপনার পায়ে ফুটতে পারে, হাতে ফুটতে পারে, সেখান থেকে খুব মারাত্মক যদি টিটানাস না নেওয়া থাকে তাহলে আপনার একটা টিটানাসের ভয় থাকছে, তাদের জীবনহানির ভয় থাকছে কত শতাংশ আজকের দিনে। যদি আপনি সচেতন মানুষ হন তাহলে
আপনি সেটাকে ড্রেসিং করবেন এবং তারপর সেটা টিটেনাস নেবেন, জীবনহানির সংখ্যা প্রায় থাকবে না। কিন্তু এটাকে তিনি জীবনহানির সঙ্গে মিশিয়ে দিয়েছেন যখন এই পেরেকটাকে তিনি বুলেটের জায়গায় নিয়ে গেলেন। এবং কাদের সঙ্গে তুলনা করলেন এই বুলেট? কবি তার সঙ্গে নিয়ে চলে এলেন বঙ্গবন্ধু এবং ইন্দিরা গান্ধী, যাদের মৃত্যুতে আজও সারা এই উপমহাদেশের মানুষ তারা চোখের জল ফেলে, যে চোখের জল আজও মানুষের শুকোয়নি। এবং সেখানে এই যে তিনি বলছেন, সেই তার সঙ্গে তুলনা করলেন এবং সেটাকে টেনে নিয়ে যাচ্ছেন কোথায়। আপনি দেখুন কবিতাটা কিভাবে এগোচ্ছে, তার চলনটা কোথায় এগোচ্ছে। একটা পেরেক নিজের পায়ে ফোটা, তারপর বীরেন্দার কবির পায়ে ফোটা, তারপর সেই পেরেকটা বদলে গেল বুলেটে, বুলেট হয়ে গেল এবং বুলেটের সঙ্গে নামগুলো জড়ালো এবং তারপর জড়াচ্ছে যে এই পেরেক কিন্তু কাঁদে, পেরেকের দুঃখে। এবং তিনি বলেছেন খুব ফ্যান্টাস্টিকভাবে একটা লাইন বলেছেন, অসাধারণ। এইটাই একটা মানে কবিতায় উত্তোলন হয়ে গেল লাইনটা, যখন তিনি বলছেন যে বুলেট দুটোই দুবারই, যেটা যখন বঙ্গবন্ধুর দিকে ছোঁড়া হয়েছিল বা ইন্দিরা গান্ধীর দিকে ছোঁড়া হয়েছিল, তখন সেই বুলেটগুলোই বোধহয় লক্ষ্যভ্রষ্ট হতে চেয়েছিল। তাও বোধহয় আর্তনাদ করে বলে উঠেছিল যে না, আমরা এই লক্ষ্যটাকে ভেদ করতে পারবো না। ঠিক সমসাময়িকভাবে আমার কথাও মনে হচ্ছে, তাকেও যেভাবে মারা হয়েছিল মার্কিনরা, তাকে যেভাবে বলিভিয়ার জঙ্গলে মেরেছিলেন, সেই বুলেটগুলো আমার মনে হয় যে একই সাথে যেন ক্রন্দন। সে বুলেটের কান্না আছে, যে মৃত্যুদূত তারও একটা কান্না আছে। এটা কবির ফিলিংস ছাড়া কখনো আসবে না। যে মৃত্যুদূত যে মৃত্যুকে ঘটায় তারও কান্না আছে, সেও কোথাও কেঁদে ওঠে, সেও কোথাও পালিয়ে যেতে চায়, সেও এসকেপ করতে চায়। এই কঠিন গুরু দায়িত্ব আমি নেব না। অনেক ফাঁসুরে ফাঁস দেওয়ার পর ঘুমের ইঞ্জেকশন নিয়ে 2-3 ঘন্টা ঘুমিয়ে থাকেন, আমরা পড়েছি কাগজে। ঠিক তেমনি আমার সেই কথা মনে হচ্ছে যেন বুলেট তারা লক্ষ্যবস্তু হতে চেয়েছিল। এবং কবির পায়ের পাতা ভেজানোর পর আবার চলে এলেন, কবির পায়ের পাতা ভেজানোর পরও পেরেকেরও মন কাঁদছে কাদের সাথে। এবং পেরেকের কান্না আজ নতুন নয়, যুগ 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 ধরে। এইবার এটাকে একটা জায়গা থেকে একটা উত্তরণ দিলেন, কিন্তু সেটাকে ইউনিভার্সাল করে দিচ্ছেন, জোয়ানা পার্কের সঙ্গে যিশুর সাথে মিশিয়ে দিচ্ছেন। যিশুর বেলাও পেরেক কেঁদেছিল, জোয়ানা পার্কের লেলিহান শিকায় সেখানে সেটা কেঁদেছিল। এবং একটা কথা সন্ত্রাসবাদী বলেছেন, বিপক্ষ লোকেরা এটাকে সন্ত্রাসবাদী বলেই, তাদের কথায় টেরোরিস্ট, ইংরেজরা বলবে টেরোরিস্ট। ফাঁসির দড়ির গলার সাথে তার সাথেও তারা কেঁদেছিল। এই এত পর্যন্ত একটা ইউনিভার্সাল পার্ট, একটা বিশ্বের কথা একটা পেরেক ফোটার মধ্যে দিয়ে, রক্তাক্ত হওয়ার মধ্যে দিয়ে তিনি কোথায় নিয়ে গেলেন এটাকে। তারপরে চলে এলেন, তারপর দ্বিতীয় পার্টে চলে এলেন আজকের সমাজ, বা আজকের সমাজ নয়, যুগ যুগান্তর যুগ যুগ ধরেই এটা ঘটছে। মানুষই কখনো কখনো পেরেক হয়ে যায়, মানুষই মানুষকে বিদ্ধ করে, মানুষই পেরেক হয়ে জন্মায়। এইটা অসাধারণ একটা কথা, মানুষ পেরেক হয়ে জন্মায়। আমাদের একটা বন্ধু ছিল, তাকেও আমরা মাঝে মধ্যে পেছনে লাগতাম পেরেক বলে। তার একটু মোটা বুদ্ধি ছিল, মাথাটা মোটা বলে তাকে আমরা বলতাম হাতুড়ি দিয়ে মার, তাহলে হবে না। সেগুলো মনে পড়ে গেল অনেক দিন পর। তো সেই অনেক মানুষ পেরেক হয়ে থাকে। এখানে কবি অবশ্য মাথার দিকটা বলেনি, ছুচলো দিকটাই বলেছেন। যারা এবার চলেন কবিকে বিদ্ধ করে যারা আনন্দ পায়, কিন্তু তারপর যারা এই শুধুমাত্র সমালোচনা, কুটকাচালি, এ খারাপ, ও খারাপ, সে ভালো নয়, এর এটা খারাপ, ওর দ্বারা কিছু হবে না, এই নিন্দা পরচর্চার মধ্যে দিয়েই, কনস্পিরেসির মধ্যে দিয়ে যারা মনে করে যে কাউকে ছোট করা যায়, কাউকে দাবিয়ে রাখা যায়, কাউকে শেষ করে দেওয়া যায়, আলটিমেটলি তারাই হারিয়ে যায়। এটা একদম একদম সত্য। এটা সত্য। এটা হয়তো সময় লাগে, হয়তো ঠিক যে সময় হওয়ার কথা সেই সময় হয় না, কিন্তু কাল এটাকে উত্তীর্ণ করে, কাল এই সত্যকে জেতায় একদিন। কেননা তারা হলে ভালো মানুষ, ভালো কাজ, ভালো সৃষ্টি, যা কিছু ভালো আছে সব থেমে যেত, সব কিছু থেমে যেত, সব বন্ধ হয়ে যেত। কেননা ভালো মানুষ, সৎ মানুষ, তারা সব সময় হয়তো সময় জিততে পারে না, হয়তো ওই গ্রহণের মতো কতক্ষণ রাহুর গলায় কতক্ষণ আটকে থাকবে সেইটা, কিন্তু রাহুকে ছাড়তেই হবে, গলা থেকে তাকে বার করতেই হবে। গিলে নিল, তারপরে হয়তো অনেকের ক্ষেত্রে অনেকটা সময় এই গিলে আটকে রাখাটা হয়তো কিছুক্ষণের, মানে বেশ কিছুক্ষণের, ফলে হয়তো অধৈর্য থাকতে পারে, বা ঠিক সময় মনে হলো যে ঠিক সময়ে আত্মপ্রকাশটা করলো না, কিন্তু একদিন না একদিন সত্য প্রকাশ হবেই। ঠিক তেমনিভাবেই শুধুমাত্র কনস্পিরেসি, কাউকে যদি
এগোতে হয়, কাউকে যদি মনে হয় যে আমি ওকে পিছিয়ে দেবো, তাহলে আমাকে তার থেকে এগোতে হবে। এটাই হচ্ছে সহজ সত্য কথা। অন্যরা করে কি, তাকে টেনে টুনে। এবং আমাদের বাঙালি মানসিকতা এটা অনেক বেশি। অনেক জায়গায় আমরা বলি যে এটা ওই কাঁকড়ার একটা কথা আছে ভারতীয়রা আগে ওর পা টেনে ধরে, একটা অভ্যাস। ঠিক সেই জায়গা থেকে এটা প্রত্যেক মানুষের, প্রত্যেক পেশায়, প্রত্যেক কিছুতে, এটা শুধু নয়, এটা ইউনিভার্সাল। এটি কবি নয়, সকলের ক্ষেত্রে। কবিতা কেন, আপনি ব্যবসা করতে যান, আপনি ভালো গান করতে যান, যে কোনো ফিল্ডে আপনি যে কোনো ফিল্ডে যান, আপনার অফিস পলিটিক্স কিছুই নেই, কোনো প্রমোশন হওয়ার কিছু নেই, কিচ্ছু নেই, কিন্তু তাতেও দেখবেন আপনি এই ক্যারেক্টারগুলো চারপাশে থাকে। এবং তিনি স্পেসিফিক কবিতার ক্ষেত্রে করেছেন। হয়তো তার রক্তাক্ত হওয়ার কিছু অভিজ্ঞতা নিশ্চয়ই আছে, হয়তো সেখান থেকে হয়তো বলেছেন বা কাউকে দেখেছেন সামনে থেকে তাদের জন্য বলছেন। কিন্তু যারা এইটা করে তাদের খুঁজে পাওয়া যায় না, ইতিহাস তাদের মনে রাখে না, তারা আজীবন কাঁদে, ওর ঈর্ষায় কাঁদে, নিজে দাঁড়াতে না পারার জন্য কাঁদে, নিজে সফল না হওয়ার জন্য কাঁদে। আর কবি এখানে জেসাস হয়ে গেলেন। কবি একেবারে কবির মতো হলেন, জেসাস হলেন। বলে তিনি ওই প্রথমেই শুরু করেছিলেন যে আমি পেরেকটাকে ছুঁড়ে ফেলে দিয়ে আসতে পারি না রাস্তায়, শেষেও এসে তিনি বলছেন যে আমি তার চোখ দুটো খুঁজে বেড়াই, মুছিয়ে তার জলটা মুছিয়ে দেবো, তার কান্নাটা মুছিয়ে দেবো, বলে তাকে সান্ত্বনা দেবো। আমার বিরুদ্ধে যারা লাগছো, আমাকে যারা রক্তাক্ত করছো, আমার পিঠে যারা খঞ্জর মারছো, আমি তাদের সান্ত্বনা দেবো। অসম্ভব কোথা থেকে কবিতাটা কোথায় গিয়ে মানে। এবং এবং আমার মনে হলো যেন এটা তো ঠিক, তিনি প্রেমকেই জেতালেন শেষ অবধি। এত হিংসা, এত রক্তর কথা প্রথম থেকে বলে আস্তে আস্তে শেষে গিয়ে তিনি প্রেমকে জিতিয়ে দিলেন। এবং যেন চৈতন্যদেব, ওই যিশু বলেছেন, যিশু বা চৈতন্যদেব, চোখের জলের মধ্যে দিয়েই তো ভগবানকে পাওয়া যায়। তাই তিনি যেন ভক্তেরই, যে আপনাকে হারাতে পারবে না, যে আপনাকে যুদ্ধে আহ্বান করেও হারাতে পারবে না, সে আপনার বশ্যতা মানবে, আপনার আনুগত্য মানতেই হবে তাকে। সামনে স্বীকার করুক না করুক, কোনো না কোনো মনের মণিকোঠায় তাকে মানতেই হবে আপনার কথা, আপনার প্রভুত্ব তাকে স্বীকার করতেই হবে। আর সেই স্বীকার করার মধ্যেই যেন চৈতন্য চোখের জল মুছিয়ে দেবে জগাই মাদাইয়ের, মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেবো না। কবি সেই প্রেমই দিতে ভক্তের চোখ মুছিয়ে দেবেন। তৃতীয় কবিতা একটি শ্রদ্ধার কবিতা। খুব সুন্দরভাবে কবি এই কবিতা এগিয়ে চলেছেন। আমি কবিতাটা পড়ি, তারপরে আপনাদের সামনে বলবেন। ইতিমধ্যেই অনেকেই অনুষ্ঠান দেখছেন এবং নানা রকম মন্তব্য করছেন। আমি সেই মন্তব্যগুলো পড়ার দিকে যাচ্ছি না, কারণ ওগুলো থাকবে, যারা দেখার ইচ্ছা হবে দেখে নেবেন, তাহলে আমার অনুষ্ঠানের এটা নষ্ট হবে। সেই জায়গায় দাঁড়িয়ে তৃতীয় কবিতা, ডাক। আমার আঙুল থেকে খসে পড়ে চেনা বাল্যকাল, তাদের এক একটি আমি ধুয়ে ধুয়ে বিছানায় রাখি। নেড়েচেড়ে দেখি, হঠাৎ হঠাৎ করে বাবার কথাই মনে আসে। ছোটবেলা আর বাবার সমার্থক বলে মনে হয়। আমার বুকের পাশে বসে থাকা প্রথম পুরুষ, যাকে দেখে জড়সড় হয়ে ওঠে সমস্ত ভয়, সমস্ত বাধা তাকে দেখে ঢুকে পড়ে বুকের কোটরে। আমার বাবাই যেন পৃথিবীর সেরা বীর, ছুঁয়ে দিলে আমিও উঠতে পারি আকাশ পেরিয়ে চেনা সীমারেখা। আমার জীবন থেকে কিভাবে গড়িয়ে যায় বাবা আর অপরূপ শূন্যতা। প্রতিবার বর্ষার আগে আতপতণ্ডুল নিয়ে অপেক্ষায় থাকা কাকের কর্কশ চিহ্ন কিভাবে মিলিয়ে দেয় ত্বকের হলুদ। অল্প দুধ দিয়ে ঘন করি পিণ্ডগুলি, দুফোঁটা চোখের জল মেখে দিই। ছেলের অশ্রু দেখে পুত্র হয়ে যদি ফিরে আসো, এখন ছেলেকে ডাকি বাবা বলে, অকারণে, বহুবার, প্রয়োজনহীন। এই যে ডাকের ফাঁকে তোমায় স্পর্শ করা, সংসার, পরিজন, ছেলের কি ছেলের মা, কেউই বোঝে না একটি ছেলের ডাক বাবা হয়ে কিভাবে পৌঁছে যায় আকাশ প্রদীপে। অসম্ভব সুন্দর একটা বাবার স্মৃতির তর্পণ, যেন স্মৃতি তর্পণ করেছেন। একটা অদ্ভুত মর্মবেদনা আছে এই কবিতাটায়। এটা এত সোজাভাবেই তিনি কবিতাটাকে বলেছেন মূল বক্তব্যে যাওয়ার জন্য। বাবাকে ফিরে পাওয়ার একটা আকুলি তার প্রতিটা মুহূর্তে আছে। এবং কত সুন্দর কয়েকটা লাইন লিখেছেন এখানে।
আমার আঙুল, প্রথম লাইন দুটোই, আমার আঙুল থেকে খসে পড়ে চেনা বাল্যকাল, তাদের এক একটি আমি ধুয়ে ধুয়ে বিছানায় রাখি। অসম্ভব সুন্দর, কি বলবো, কল্পনা শক্তির মধ্যে দিয়ে যে চিত্রকল্প তিনি এঁকেছেন। আমার জীবন থেকে কিভাবে গড়িয়ে যায় বাবার অপরূপ শূন্যতা, দুফোঁটা চোখের জল মেখে দিই, দিয়ে বলছেন গা শিউরানো একটা লাইন, ছেলের অশ্রু দেখে পুত্র হয়ে যদি ফিরে আসো। সৃষ্টিকর্তাকেই সৃষ্টি করার একটা আকাঙ্ক্ষা যেন তার তৈরি হচ্ছে। আমাদের যে রিচুয়ালসগুলো আছে, প্রথাগুলো আছে মানুষ মারা যাওয়ার পর, সেইগুলোই চলছে আর কি। সেইগুলোই মধ্যে থেকে চোখের জল তিনি পিণ্ডে মিশিয়ে দিচ্ছেন এবং কামনা করছেন যে তুমি পুত্র হয়ে এসো আমার। এসেছেন, তাই পুত্রকে বাবা বলে ডাকছেন। কেউ বোঝে না, বাবার মা বোঝে না, ছেলে বোঝে না, ছেলের মা বোঝে না, কিন্তু তিনি এই বাবা ডাকের মধ্যে দিয়ে তার ছেলেকে ডাকছেন না, তার বাবাকে ডাকছেন। শেষ লাইনটা এতটা সুন্দর যে একটি ছেলের ডাক বাবা হয়ে কিভাবে পৌঁছে যায় আকাশ প্রদীপে। এটাও একটা রিচুয়ালস। আকাশ প্রদীপ এখন কমে গেছে, এখনকার লোকেরা করে না। আগে আমরা ছোটবেলায় বহু মানুষকে দেখতাম বাড়ির ছাদের ওপর একটা বড় বাঁশের ওপর একটা, ওই তখনকার দিনে নাইট বাল্বগুলো পাওয়া যেত। ম্যাক্সিমাম মানুষকে আমার অন্তত চোখে পড়েছে নাইট বাল্ব জেলে রাখতেন, হেমন্তকালে জ্বালতেন আকাশ প্রদীপ, পূর্বপুরুষকে স্মরণ করে সেইটা করতেন। এই বাবা ডাকের মধ্যে দিয়ে এই আকাশ প্রদীপ বললেন মানে তার সেই বাবাকে স্মরণ করা, সেই জায়গায় পূর্বপুরুষকে পথ দেখাতে হয়। এখানে কাকের কথা বলেছেন, কাকের কর্কশ চিহ্ন, কাককেও পূর্বপুরুষ হিসেবেই আমরা দেখি আর কি। তো সব মিলিয়ে এই কবিতাটা যদি দেখেন, যে একটি সন্তানের, একটা পিতৃহারা সন্তানের, যে নিজেও বাবা হয়ে গেছে, অথচ কি আকুলি তার বাবাকে ফিরে পাওয়ার। আমরা অনেকে ভুলে যাই, বাবা মার ছবি দিনের পর দিন ধুলো পড়ে যায়, বাবা মার জন্য বরাদ্দ করি বৃদ্ধাশ্রম, কত যন্ত্রণাই না আছে না বাবা মার জন্য। বাবা মা কত যন্ত্রণাই না পায়। এক তো মানুষ করতে গিয়ে যন্ত্রণা, তারপর যখন তাদের কিছুটা পাওয়ার কথা তখন তারা এমন কিছু পায় সেগুলো আরও দুঃখের। কিন্তু এখানে কবি যেন সবাইকে একটা শিক্ষা দিয়ে গেলেন। বাবা মাকে শ্রদ্ধা করার যে ছবিটা তিনি আঁকলেন, যে আকুতি তিনি আঁকলেন, যে কথা তিনি বললেন, যে তিনি বাবাকেই চান, এইভাবেই বোধহয় আমাদের পরজন্মের বিশ্বাসী মানুষরা মনে করেন যে আজও তো এটা ঠিক। অনেকেই মারা গেলে তাদের পরিবারের নতুন সন্তান এসে জন্মালে আমরা পূর্বপুরুষের কারোর সঙ্গে তাকে মেলানোর চেষ্টা করি, তার কথা বলা, তার হাসি, তার বসা, এটা যে জিনগত ব্যাপার, সেটাকে না না মেনে আমরা মনে করি যে বোধহয় তিনিই ফিরে এসছেন সন্তানের কাছে, সন্তান হয়ে ফিরে এসছেন। সেই যে সারা জীবনের একটা আমাদের প্রচলিত ধারণা, সেই প্রচলিত ধারণাটাকেই কি সুন্দরভাবে তিনি নিজের কবিতায়, যেন সকলের কথা নিজের কবিতায় তিনি নিয়ে এসছেন। খুব সুন্দর এই কবিতাটি। এরপর যে কবিতাটি আমি পড়ব বেছেছি, সেটা হচ্ছে যে সৌমিত বসুকে যারা পড়ছেন, যারা জানেন, তারা জানেন যে কতগুলো অনুভূতি একটা মিলেমিশে একাকার, প্রেম, বেদনা, অশ্রু, দুঃখ, যন্ত্রণা, কান্না, আমি অশ্রু বলেছি আগে, এটা যেন কবির কলমের সাথে 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 পথ হাঁটে। কবির কলম এগোয় আর ওগুলো যেন কলমের পেছনে পেছনে চলতে থাকে এবং অদ্ভুত অদ্ভুত সুন্দর কবিতা আসে। আমি এর আগের যে দুটো কবিতা পড়লাম তার সঙ্গে, তিনটি কবিতা পড়েছি, তার সঙ্গে এই কবিতাটা হয়তো অন্যরকম, আমি অন্যরকম বলেই বেছেছি। কিন্তু প্রেম, রোম্যান্টিকতা অদ্ভুতভাবে সৌমিত বসুর কবিতায় জড়িয়ে আছে এবং একটা প্রেম, কান্না, দুঃখ, আমি কথাগুলো উচ্চারণ করলাম, একটা অদ্ভুত সিরিজ তিনি করছেন, প্রায় 133টি কবিতা, মায়া বউ। আমি সকলকে বলবো পড়ার জন্য। আমি আজকে দুপুরে ওনাকে বলছিলাম যে প্রায় দুটো কবিতার বই বেরোনোর মতো তো হয়েই গেল 133টা কবিতা। কোথায়, উনিও বললেন যে কোথায় থামবে আমি জানি না, যেদিন মনে হবে আমার সম্পূর্ণ হয়ে গেছে মায়াবউকে নিয়ে কিছু বলার,
সেদিন আমি থেমে যাব। অদ্ভুত অদ্ভুত সুন্দর কবিতা মায়া বউয়ের মধ্যে দিয়ে যেন তার জীবনের ফিলিংসগুলো উঠে আসে এবং দুঃখ থাকে। তিনি মায়া বউকে বলছেন, তোমারও কি প্রতি রাতে এটা বুঝতে পারছি না, এখানটা কেটে গেছে কথাটা। তিনি একটি কবিতায় বলছেন, এসো অন্ধকার লিখি, মায়া বউকে বলছেন বা কাউকে বলছেন, এসো অন্ধকার লিখি, যে অন্ধকারে পরস্পরের মুখ দেখা যায়। আবার একটি কবিতায় তিনি বলছেন, মায়াবুয়ের একটি সিরিজের কবিতায়, ছাই উড়ছে, চোখের ওপর দিয়ে গুঁড়ো গুঁড়ো ছাই উড়ে যাচ্ছে। বেশ কিছুটা লাইন পেরিয়ে এসে তিনি এক জায়গায় বলছেন, হয়তো বা পুড়ছে কবিতার খাতা, হয়তো বা পুড়ছে হারমোনিয়াম। অদ্ভুত সুন্দর। কারণ কবিতার খাতা যেন পুড়ে যাচ্ছে, তার ছাই। পার্কে গিয়ে দেখছেন ছাইয়ের প্রলেপ পড়ে আছে, তিনি মনে করছেন কারো হারমোনিয়াম পুড়ে গেছে বা কারো কোনো কবির কবিতার খাতা পুড়ে ছাই হয়ে গেছে, এবং সেই ছাই হাত দিয়ে মেখে তিনি বলছেন, ওমে এই তো তোর শরীর পোড়া ছাই। সেটাকে তিনি ট্রান্সফার করে দিলেন একজন মহিলার, নারীর পুড়ে যাওয়া, সৃষ্টি প্রকৃতি সবই তো নারী, সব মিলেমিশে তার মায়া বউ সিরিজ। আমি যে কবিতাটি বেছেছি মায়া বউ সিরিজের, ও তোমারও কি প্রতিটি রাত নির্বান্ধব লাগে চারিদিকে আনন্দের হইচইয়ের মাঝে, জিজ্ঞেস করছেন মায়া বউকে। আমি যে কবিতাটি বেছেছি সেই কবিতাটি হচ্ছে মায়া বউ সিরিজের 52তম কবিতাটি। তোমার আকাশ কি এখনো আগের মতো নীল, দূরে দূরে যে পাহাড় দেখা যেত তারাও কি তেমনই সবুজ, ছাদের ওপর থেকে দূরে দূরে বাড়িঘর, লাগোয়া প্যাগোডা, আমাদের কথা ভেবে এখনো কি অশ্রু ঝরায়? দেখো একটা একটাই দীর্ঘ কবিতা, দুজনেই লিখতে চেয়েছি, তবুও তো বাকি রয়ে গেল। বহুত রোম্যান্টিক কবিতা, বিরহ, বিচ্ছেদ, দুঃখ, তার মধ্যে দিয়েই যে প্রেমের জার্নি, সেখানেই মনে হয় সার্থকতা হয়, সেখানেই মনে হয় যে প্রেম বোধহয় অমর হয়ে গেল। প্রকৃতির সাথে তিনি প্রেমকে এবং মনকে তুলনা করলেন। তোমার আকাশ কি এখনো আগের মতো নীল, দূরে দূরে যে পাহাড় দেখা যেত তারাও কি তেমনই সবুজ। এই সবুজ কথাটার মধ্যে দিয়ে তিনি জানতে চাইলেন, তোমার প্রেম কি বেঁচে আছে? এটা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন, সব প্রেম সব সময় বেঁচে থাকে না, প্রেমেরও অসুখ হয়, প্রেমকে পরিচর্যা করতে হয়। তো সেই প্রেম তা কি এখনো বেঁচে আছে? আকাশের নীলিল যে দূর ব্যাপ্তি, সেই ব্যাপ্তি নিয়ে বেঁচে আছে? পাহাড়ের ঢালে যে সবুজ সবুজ দূরে দূরে যে পাহাড় দেখা যেত, সেই সবুজ পাহাড়ের মতো যেখানে আদিম রহস্য আছে, সেই রহস্য নিয়ে কি আজও প্রেম বেঁচে আছে? ছাদের ওপর থেকে দেখা যেত দূরে দূরে বাড়িঘর, লাগোয়া প্যাগোডা। এই প্যাগোডা কথাটার মধ্যে দিয়ে দুটো ছবি তৈরি হয়ে গেল। একটা হচ্ছে যে দূর, এবার বুঝতে পারলাম যে এই পাহাড়টা সাধারণ পাহাড় নয়, আমাদের বাঁকুড়া পুরুলিয়ার পাহাড় নয়, এটা চলে গেল এবার মিনিমাম শিলিগুড়ি, নেপাল, বা আমার ওই কি বলে গ্যাংটক, পেলিং, যেদিকে প্যাগোডা থাকে আর কি, বুদ্ধিস্ট জায়গাগুলো। প্যাগোডা লিখলেন কেন? এই জন্যই বোধহয় লিখলেন, পবিত্রতা দেওয়ার জন্য, প্রেমকে পবিত্রতম স্থানে পৌঁছে দেওয়ার জন্যই তিনি প্যাগোডার কথাটা উল্লেখ করলেন এবং বেছে নিলেন বুদ্ধকে, যেখানে অহিংসা, একটা শান্তি বিরাজ করছে। আমার মনে হয়েছে তাই প্যাগোডা কথাটার মধ্যে দিয়ে আমার তাই মনে হয়েছে, তারা কি আমাদের কথা ভেবে অশ্রু ঝরায়? তারা যে আমাকে আমাদের আর তাদের সঙ্গে পায় না, তার জন্য কি তারা অশ্রু ঝরায়, দুঃখ প্রকাশ করে?
এইবার এটা কবিতায় চলে যাচ্ছে, পোয়েট্রিতে চলে যাচ্ছে, যখন তিনি বলছেন দেখো একটা বিকেল জুড়ে একটাই দীর্ঘ কবিতা দুজনে লিখতে চেয়েছি। দুজনেই তো হাত ধরে চলতে চেয়েছিলেন, তাই তো হয়, সেই স্বপ্নই তো দেখে মানুষ, কিন্তু তা হয়নি। একটা বিফল, তবুও তো বাকি রয়ে গেল একটা একটা ব্যর্থ প্রেমের কবিতা। কোথাও যেন ধরা দিয়েও ধরা দিল না প্রেমটা, শেষ অবধি তা বোধহয় অসমাপ্ত রয়ে গেল। যে অসমাপ্ততার কথা তিনি বলেছেন, যে একটা বিকেল জুড়ে একটাই দীর্ঘ কবিতা দুজনে লিখতে চেয়েছি, একটা দীর্ঘ পথ চলার ইঙ্গিত, একটা দীর্ঘ যাপনের ইঙ্গিত একসাথে এই লাইনের মধ্যে তিনি প্রকাশিত করেছেন। এবং শেষ দিকে তিনি নিয়ে গেলেন এটায়, শেষ কবিতায় যে মোচড়টি দিলেন সেটি হচ্ছে ব্যর্থতা। সেই দীর্ঘ কবিতা লেখা হলো না, সেই দীর্ঘ কবিতা লেখা হলো না বলেই বোধহয় মায়াবৌ সিরিজ তৈরি হয়। এবং মায়াবৌয়ের সমস্ত সিরিজেই কোথাও কোথাও কবি দেখেন গুঁড়ো গুঁড়ো ছাই উঠছে, ওমে এ তো তোর শরীর পোড়া ছাই, এই উচ্চারিত হয় কবির কলমে। নিশ্চয়ই সকলে মায়াবৌ সিরিজটা পড়বেন, আমি অনুরোধ করলাম আমার এই অনুষ্ঠানের পক্ষ থেকে। এরপর আমি যে কবিতাটি পড়ব সেটি হচ্ছে খুব সুন্দর একটি কবিতা। সমস্ত সমিতদার সমস্ত কবিতাই ভালো, আমার খুব বাছা মুশকিল হয়, বাঁচতে বাঁচতে মানে খুব দ্বন্দ্বে পড়ে যাই, কোনটা নেবো আর কোনটা নেবো না, কোনটা রাখবো কোনটা রাখবো না। আমি চেষ্টা করি বিভিন্ন দিকের কবিতাগুলো রাখার জন্য, যাতে একটা সম্যক ধারণা তৈরি হয় কবি সম্পর্কে, এবং তারপর আপনারা এগিয়ে যাবেন। ধন্যবাদ যারা বলছেন, যাদের ভালো লাগছে বলে জানাচ্ছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি। 5 নম্বর কবিতা হচ্ছে বাঁচা। আকাশ থেকে ঝুলিয়ে দেওয়া কার্বন পেপারে ডট পেন দিয়ে এঁকে রাখছি নারকেল পাতার ছবি। আমার নাতবউ হয়তো তরঙ্গ ঝাড়তে গিয়ে সামনে তুলে ধরবে তার অস্পষ্ট ধ্বংসাবশেষ। নাকের খুব কাছে এনে শুঁকে দেখতে চাইবে তাতে কোনো তুতেন খামেনের গন্ধ লেগে আছে কিনা। একটি মানুষ এই যে প্রজন্মের হাতে কিছু তুলে দিয়ে শান্তি পেতে চায়, একেই কি মহানির্বাণ বলে? একেই কি বলে সারফেস টেনশন? এতদিন পর নারকেল পাতারা যদি সত্যি হয়ে ওঠে, ধরা যাক এতদিন পর তাই দেখে কারো চোখে জল এসে গেল, যদি হরপ্পার মেয়ে স্নানঘরে গিয়ে খুঁজে পায় দাদুর সবুজ, তবে অশ্রুজল উজ্জ্বল চোখ বেয়ে কেন বারবার নেমে আসা কার্বন পেপার ও নারকেল পাতাও একদিন কিভাবে ছিনিয়ে নেবে জয়, পাবে না ইতিহাস। একটা স্মৃতির উত্তরাধিকার এবং সৃষ্টিরও বটে, স্মৃতির উত্তরাধিকার তিনি দিয়ে যাবেন। নারকেল পাতা, কার্বন, আমার যে এটা খুব সোজাসাপটা ভাবে যা দেখেছি তাতে মনে হচ্ছে ঘন কালো আকাশ আর নারকেলের মধ্যে দাঁড়িয়ে আছে। একটা যুদ্ধের প্রতীক, একটা বিপর্যস্ততা, একটা হানাদারির বিরুদ্ধেও মাথা উঁচু করে নারকেল গাছ, তাদের যেহেতু তারা অনেক বেশি, তাদের হাইট উচ্চতা, সেই উচ্চতায় তাদের লড়াই করতে হয়। উচ্চতার কথা তিনি তুতেন খামেনের ক্ষেত্রেও এনেছেন, মমির কথা বলেননি শুধু, সাধারণ কোনো মমি নয়, তুতেন খামেন। সেও তো রাজা ছিল, সম্রাট ছিল, তারও তো পরিধি অনেক উঁচু, তাকেও তো অনেক যুদ্ধ বিগ্রহ করতে হয়েছে। এবং এখানে তিনি একবার বলছেন আমার নাত বউ, সময়টাকে এগিয়ে দিলেন খ্রিস্ট, মানে আমি যদি এভাবে বোঝাই, আমার নাত বউ, আমি এখন খ্রিস্টাব্দে আছি, আমার নাত বউ খ্রিস্টাব্দেই থাকবে, কিন্তু তিনি হঠাৎ করে পেছনের দিকে চলে গিয়ে নিজেকে যেন আরও পিছিয়ে নিলেন যখন তিনি বললেন যে হরপ্পার মেয়ে স্নানঘরে খুঁজে পায় দাদুর সবুজ। আপনারা জানেন হরপ্পার যে আবিষ্কৃত গ্রেট বাথ যেটা আছে, বড় স্নানঘর আমরা ছবিতে দেখি, এবং যেখানে ঐতিহাসিকরা প্রত্নতত্ত্ববিদরা মনে করেন যে অনেক রিচুয়ালস পালনের জন্য ওই স্নানঘর তৈরি করা হয়েছিল। তো সেই স্নানাগারে গিয়ে মেয়ে যদি পায় তার দাদুর সবুজ,
তাহলে হে অশ্রুজল কান্না কোথায়, তাহলে আর কেন কাঁদছো দিয়ে। এবং এই তাহলে মানে বংশ পরম্পরা, এই জায়গাটা আমার খুব একটু মজা লেগেছে যে একবার তিনি খ্রিস্টাব্দে থেকেছেন, আবার তিনি খ্রিস্টাব্দে চলে গেছেন। কবির যে এই যে সময়ের ওপর দিয়ে হেঁটে যাওয়া, একবার এগিয়ে যাওয়া একবার পিছিয়ে যাওয়া, এইটা আমার এই কবিতায় খুব ভালো লেগেছে। এবং বংশ পরম্পরায় এই আমার নাত বউ বংশ পরম্পরায় সেই ঐতিহ্যবাহিত হবে। সব থেকে যেটা দারুণ একটা জায়গায় বললেন যে এই যে একটি মানুষ এই যে প্রজন্মের হাতে কিছু তুলে দিয়ে শান্তি পায়, কি তো শান্তি পায়, ব্যাটন, আলোকবর্তিকা, যা আমার পরবর্তী প্রজন্ম বয়ে নিয়ে যাবে, একেই কি মহানির্বাণ বলে। মহানির্বাণ মানে আমার আর ফিরে আসতে মোক্ষ লাভ হয়ে গেল, আমি আর জন্মাবো না। যারা পরজন্মে বিশ্বাস করেন, এই কথাগুলো তো তাদের পরজন্মে বিশ্বাসী মানুষদের মধ্যেই আসে, এবং তাহলে আমি আর পরজন্মে আসবো না। সারফেস টেনশন, দুটো স্তরের মধ্যে মাঝের যে অংশটা একদম মিলে যাওয়ার মতো অংশটা, কবিরা আধো জগৎ আধো জাগরণ আধো একটা এর মধ্যে যে বাস করা, তিনি বলছেন যে এইটা যদি করে যেতে পারি, এই মহানির্বাণই আমার, কি মহানির্বাণ বলে। এবং শেষ অবধি তিনি যেটা বলেছেন যে আমি দাদুর দিয়ে যাওয়া সেই সবুজ মানে জীবন, ঐতিহ্য, স্মৃতি, এইটা যদি পেয়ে যাই, এটা যদি বহন করতে পারি, তাহলেই তো আমি ইতিহাসকে জয় করলাম। তাহলেই তো ইতিহাসের মধ্যে তার কার্বন পেপার, সেই কার্বন পেপার এখন কবি নানা কিছু ভেবে লিখতে পারেন, এবং কবিতা তখনই সার্থক হয় যখন তা বহুমাত্রিক হয়। আমি একরকম ভাববো, আপনি একরকম ভাববেন, তিনি আর একরকম ভাববেন, তবেই তো কবিতার মজা, তবেই তো সার্থক কবিতার জন্ম, তবেই তো কবিতার ক্লাসিক্যাল জায়গায় পৌঁছে যায়। তা না হলে যা দেখে সবাই সবটা মানে বুঝতে পারেন, সবাই সবটা যেটা টাচ করতে পারেন, সেটা বোধহয় জনপ্রিয়তম কবিতা, জনপ্রিয় কবিতা। কিন্তু যা দু তিনটে চারটে পাঁচটা ছটা এক একজন এক এক রকম মানে করবে, তার চোখের সামনে দৃশ্যকল্প ভেসে উঠবে, এক এক রকম অর্থবহ হয়ে উঠবে, সেটা ইজ দ্য ক্লাসিক্যাল কবিতা। তাই আমি কার্বন পেপার এবং নারকেল পাতাকে একরকমভাবে ভাবছি, আপনি অন্যভাবে ভাবতে পারেন। যদি অন্যভাবে ভাবেন তাহলে নিশ্চয়ই এটা বহুমাত্রিক একটা ক্লাসিক্যাল কবিতা। এই ক্লাসিক্যাল কবিতার জার্নি, তাই তিনি বলছেন যে এই সেই নারকেল পাতা, সেই যুদ্ধ জয়ের কাহিনী তুতেন খামেনকে ইঙ্গিত করেছিলেন। আর নিজেদের জীবনেও তো ঝড় থাকে, সেই ঝড় থেকে মাথা উঁচু করে যদি বেঁচে থাকা হয়, তাহলে ইতিহাস তো কেউ ঠিক করতে পারে না। কালের গর্বে কোনটা বেঁচে থাকবে আর কোনটা বেঁচে থাকবে না, সে তো স্থির করে যাওয়ার দায়িত্ব তো আমাদের কারণ নয়, সে সময় ঠিক করবে। আর সে সময় আপনি এখন দেখতে পাবেন না, সময় আরও দূর থেকে সময়কে দেখতে হয়, তবেই বুঝতে পারবেন কালের গর্ভে কি থাকলো আর কি ভেসে গেল। আমরা পরের কবিতা পড়ব। পরের কবিতার নাম হচ্ছে গ্রহণ। এত সুন্দর পোয়েট্রি আছে কবিতার মধ্যে। রাত্রিটাকে অল্প ভেঙে পাটালির মতো করে মুখে এনে ভরি, আহা কি স্বাদ। জ্যোৎস্না ফুটে আছে কানের লতির নিচে, চুমু খাওয়া হাওয়া, দূরে কঙ্কালের মতো সাদা সাদা চেনা পথটুকু মাঠের ভেতর পড়ে থাকে নিরাপত্তাহীনতায় ভুগে। এইবার সে ডেকে আনে পাশের গ্রামের নীল হারানো নদীকে। তেঁতুল গাছের ডালে ঝুলে থাকা বাদুর পেঁচারা তাকে আশ্বাস দেয়, আর রাত্রিখানি অল্প অল্প করে ঢুকে পড়ে মুখের ভিতর। কোলাপসেবল দাঁত ঝপ করে নিভে যায়, সারি সারি দাঁতের মায়ায় পড়ে থাকে মৃদু ভয়। কেউ একদিন ডেকে বলে, দেখো দেখো ওইখানে একদিন রাত্রি পড়েছিল, কে তাহারে নিয়াছে কুড়ায়। কবিতার চলনটা যদি আপনি দেখেন, একটা গদ্যের মতো, গদ্য মনে হবে আপনার। প্রথম লাইনটা যদি অল্প ভেঙে পাটালির মতো করে মুখে করবেন, তখন আপনার মনে হবে একটা রাত্রি, সেটা পাটালি এবং সেটা মিষ্টি। রাত্রিরও স্বাদ নির্ধারণ করে দিলেন কবি, রাতেরও স্বাদ হয় এবং সেটা পাটালির মতো মিষ্টি, যেটা অল্প ভেঙে তিনি মুখে পড়ছেন। ইট ইজ দ্য পোয়েট্রি।
এইবার আর এটা গদ্যে থাকলো না, তার ভাব তাকে কবিতায় উত্তীর্ণ করে দিল। এইবার সে চলে গেল কবিতায়, আর এটা আপনি কখনোই এটাকে বলতে পারবেন না যে এটা গদ্য হচ্ছে। কিন্তু প্রথম চলনটা আপনার পড়ে যেন মনে হবে যে এটা গদ্য গদ্য চলছে এগোচ্ছে, কিন্তু কি সুন্দর দৃশ্যকল্প, পুরো দৃশ্যকল্পটাই যেন একটা পোয়েট্রি। সাদা কঙ্কালের মতো যে সরু সরু মাঠের মধ্যে দিয়ে চলে যাওয়া আল বা সরু সরু ঘাস বাড়িয়ে চলে যাওয়া যে রাস্তাগুলো, সেগুলো সেদিক কঙ্কালের হাড়ের সঙ্গে তুলনা করছেন, এবং একটা সেটাও নিরাপত্তা, সেই পথটা নিরাপত্তাহীনতায় ভুগছে রাতের অন্ধকারে। অদ্ভুত অদ্ভুত চিত্রকল্প, অদ্ভুত ভাবনা, এবং সে ডেকে আনছে পাশের গ্রামের নদীকে। সেই নদীও কিন্তু নীল হারিয়েছে, অর্থাৎ সেই নদীর কিন্তু গভীরতা নেই, ব্যাপ্তি নেই। নীল রংটা তখনই তৈরি হয় হয়তো সেটা খালের মতনই একটা শীর্ণকায়া নদী। সেই শীর্ণকায়া নদীকে তিনি সাহস জোগানোর জন্য পথ ডেকে আনছে নদীকে। দৃশ্যকল্প কবি ছাড়া, সার্থক কবি ছাড়া এই দৃশ্যকল্প রচনা করা, ভাবনা, এই কোয়াইট ডিফিকাল্ট, এত সোজা না। কবিতার মধ্যে প্রবেশ এবং কবিতাকে যদি মানে নিজের মধ্যে কি বলবো, রক্তে হাড়ে মজ্জায় মজ্জায় প্রথিত করতে না পারলে এই লাইন লেখা সত্যি এত সোজা নয়। এবং একটা যেন ভয়ের একটা ছবি, আর যেন মনে হবে একটা ভৌতিক কিছু একটা ব্যাপার আছে। তেঁতুল গাছের ডালে ঝুলে থাকা বাদুর পেঁচারা তাকে আশ্বাস দেয়। কোলাপসেবল দাঁত, কোলাপসেবল রাত ঝপ করে নিভে যায় সারি সারি দাঁতের মায়ায়। ফ্যান্টাস্টিক। পড়ে থাকে মৃদু ভয়, এবং কেউ তাকে একদিন ডেকে ডেকে বলে, দেখো দেখো এখানে একটা রাত্রি পড়েছিল। রাত্রিও পড়ে থাকে কোথাও, কেউ তাকে কুড়িয়ে নিয়ে গেছে। কে কুড়িয়ে নিয়ে গেছে? সকাল। কবি বলেননি। আমার মনে হয়তো দিন হয়তো তাকে কুড়িয়ে নিয়ে চলে গেছে। এখানে শেষটা তিনি সাধু ভাষায় কুড়ায়, সাধু এবং চলিত মিশেছে, কিন্তু কোথাও আপনার মনে হবে না যে, বরঞ্চ কবিতার পাটালির মতো মিষ্টি স্বাদটা যেন এই কবিতায় বেড়ে গেছে এইভাবে লেখার। কে তাহারে নিয়ে আছে কুড়ায়, এই কথাটার মধ্যে দিয়ে কোথাও যেন গুরুচণ্ডালী দোষ হয়েছে এরকম আমার মনে হয়নি। আমার উল্টে মনে হয়েছে যে যেন স্বাদটা বেড়ে গেছে, কবিতার স্বাদটা যেন আরও মিষ্টি হয়েছে। আমার মনে হয়েছে দিনের এবং রাত্রিকে যেন একটা চরিত্র করে দিলেন, সেও যেন মানুষের মধ্যে। এবং গ্রহণ, কবিতাটা গ্রহণ মানে তিনি কোনো কিছুকে গ্রহণ করা, ওই পড়ে যাওয়া রাত্রিটাকে তিনি কুড়িয়ে নিয়ে গেছেন, কেউ কুড়িয়ে নিয়ে, সেই গ্রহণ পড়ে থাকা রাত্রিটাকে কেউ কুড়িয়ে নিয়ে গেছে, সে তাকে গ্রহণ করেছে। আবার গ্রহণ মানে ওই সেই রাহুর গ্রহণের কথাও বলছিলাম, যে কোথাও যেন একটা ভয়ের গ্রহণ লাগলো, তারপরে সেই গ্রহণটা ছেড়ে গেল। সব মিলিয়ে একটা দারুণ দারুণ ফিলিংসের কবিতা। খুব একটা ভয়ের মধ্যে। আমার সব থেকে যেটা যে পথ নিরাপত্তা, মানে নিরাপত্তাহীনতায় ভোগে, কেউ তাকে পাহারা দেয় না, তাই ডেকে আনে। এটা একটা অসম্ভব সুন্দর মিষ্টি লাইন। পরবর্তী কবিতায় যেতে হবে, একটু তাড়াহুড়ো করেই বোধহয় যেতে হবে, মনে হয় সময়টা একটু বেশিই নিয়ে ফেলছি আজকে। যাই হোক, পরের কবিতা হচ্ছে রক্ষী। ধান ক্ষেত বেয়ে এগিয়ে চলেছে নিরপরাধ রক্তধারা, যেন অপরাধী হলেই তার 7 খুন মাফ হবে না বাকি জীবন, যেন ধর্ষক হলেই তাকে ঝুলিয়ে দিতে একবারও কেঁপে উঠবে না পায়ের পাতা। স্থির হয়ে রাস্তায় একলা দাঁড়িয়ে থাকি শুনশান, ঠিক ভোরের দিকে ছিচকে চোরেরা মালপত্র গুছিয়ে নিয়ে ভোরে লোকাল ট্রেনে, চারিদিকে মর্নিং ওয়াকের ছড়াছড়ি, গুঁড়ো গুঁড়ো প্রেম হাত নাড়ছে সঙ্গীমায়। আমরা যারা দূর থেকে দাঁড়িয়ে দেখছি, তাদের কাছে ফিরে ফিরে আসে একটি সরু লাল রক্তধারা। গোটা মানুষের হলে এতক্ষণ হইচই পড়ে যেত, পশু পাখির হলেও তাই। যেহেতু বেওয়ারিশ, যেহেতু চোখ মেলে আছে দারিদ্র, তাই রক্ত নিয়ে কোনো মাতামাতি নেই। সময় সুযোগ হলে শুধু একবার ধান ক্ষেত ধরে এগিয়ে চলা। কচি মুখ কতক্ষণ বেঁচে ছিল কেউ কি বলতে পারো? আকাশ, জল, ধান ক্ষেত, তোমরাও মানুষের মতো কিছুই দেখনি বলে অন্ধকারে গা ঢাকা দাও। ধান ক্ষেত বেয়ে এগিয়ে চলেছে যে রক্তধারা, তাকে মুখ ফুটে কথা বলতে দাও রসরাজ, নইলে ঘোলা ধান জলে চাঁদ যখন এসে তার কপালে ঠোঁট রেখে যাবে, তখন পক্ষপাত দুষ্টতা ছাড়া আর কিছুই বলার থাকবে না তোমার। সমাজ জীবনের কথাও এত কাব্যিকভাবে বলা যায়। এই কবিতাটা
না পড়লে বোধহয় বোঝা যেত না। এই যে এখন সবই তো আপনারা সবাই বুঝতে পারছেন যে নাবালিকা ধর্ষণের বিরুদ্ধেই তিনি গর্জে উঠেছেন এই কবিতায়। তার আগে কিছু একটা দৃশ্য সিনারিও এঁকেছেন, লোকে মর্নিং ওয়াক হ্যান ত্যান, এ ওর দিকে হাত নাড়ছে, সে তার দিকে হাত দিচ্ছে, এইগুলো আছেই। কিন্তু যেহেতু দরিদ্র মানুষ, গরিব মানুষ, তাই হইচই কম, এড়িয়ে যাওয়া কম, কেউ সাক্ষী দেয় না, কেউ কিছু দেখেনি বলে পাশ কাটিয়ে যায়। তিনি বলছেন আকাশ, সেও পাশ কাটিয়ে যাচ্ছে, জল, ধান ক্ষেত, তোমরাও মানুষের মতো যেন সাক্ষী দিতে চাইছো না। এবং তিনি বলছেন ন্যায় অন্যায়ের যিনি বিচার করেছিলেন মহাভারতের রসরাজ শ্রীকৃষ্ণকে তিনি বলছেন, নিয়ে আসছেন এখানে, যে ধান ক্ষেত বেয়ে যে রক্তধারা বয়ে চলছে তাকে কথা বলতে দাও। এই রসরাজ তুমি থামিয়ে দিও না, তুমি এর মধ্যে কোনো কুটকচালি করতে যেও না। মানে অর্থাৎ পলিটিশিয়ানরা যে কুটকচালি করে ফেলে তাকেই বোধহয় ঘুরিয়ে তিনি রসরাজ বললেন, যে কুটকচালিটা করতে দিও না, গড়ো না। একটা ধর্ষণটাকে, অপরাধটাকে অপরাধ নিয়েই, অপরাধটাকে অপরাধ বলেই চিহ্নিত করতে দাও। সেই জায়গাটাই মনে হয় তিনি বলতে চেয়েছেন। শ্রীকৃষ্ণকে ন্যায় অন্যায়ের সেই মহাভারতের লড়াইয়ে তিনি ন্যায়ের পক্ষ নিয়েছিলেন, সেই রসরাজরা তো আজকে আর নেই। তাই যারা এই মাঝখানে কুটকচালের বুদ্ধি খেলাতে যায় তাদের দিকেই হয়তো তিনি বলেছেন যে তখন পক্ষপাত দুষ্টতা ছাড়া তোমার কিছুই বলার থাকবে না। গরিবের দিন না বদলানোর ছবি কত সুন্দরভাবে আঁকলেন। এবং প্রকৃতি তিনি, আমরা বলবো তিনি কবিতার শিরোনাম দিয়েছেন রক্ষী, কিন্তু আমরা আক্ষরিক অর্থেই যে তিনি ভোরের ছবি এঁকেছেন, আদতেও কি তা ভোর? প্রশ্ন জাগে মনে, এ কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার। সেই কথারই যেন প্রতিধ্বনি এবং আজকের সমাজ জীবনে ঘটে যাওয়া ঘটনাকে কত সুন্দর প্রতিবাদ মুখর অথচ কমল ভঙ্গিতে তিনি তুলে আনলেন। এই কবিতাটা না পড়লে বোঝা যাবে না। পরবর্তী কবিতা, এটাও একটি শ্রদ্ধার কবিতা, অসম্ভব সুন্দর। কবিতার নাম মা। অচল সংসারকে বুকে নিয়ে হাতের তালুতে ঘাম মুছতে মুছতে দাঁড় বেয়ে যিনি হেঁটে চলেছেন তিনি আমার মা। আমরা তাকে কাশফুল বলেই জেনেছি। দিগন্ত ঘেঁষা মাঠের ওপর বসে যিনি দুহাত দিয়ে আমাদের যাবতীয় অপরাধ সামলেছেন, সন্তান এবং সন্তানের মতো যারা তার বুকের ভেতর মুখ লুকিয়ে ধুলো ঝড় থেকে বারে বারে আত্মরক্ষা করেছি, তিনি আমাদের মা। আমরা তাকে শুইয়ে রেখেছি শতাব্দীর পর শতাব্দী। নারী হয়ে যিনি জেগে উঠতে পারতেন, মা হবার আনন্দে তিনি ঝরিয়ে ফেললেন সাদা চুল, নখের আঙুল। তিনি তাদের মা, যাদের আমরা চিরটাকাল করুণা করেছি। মা যেন দুর্গা এবং সর্বংসহা, সব তিনি সহ্য করেছেন, বুক দিয়ে আগলে রেখেছেন। বালিঝড়, ধুলো ঝড়, সমস্ত ঝড় তার বুকে মুখ লুকিয়ে আমরা আশ্রয় পেয়েছি, আত্মরক্ষা করেছি। এবং অদ্ভুত সুন্দরভাবে তিনি বলেছেন আমরা তাকে কাশফুল বলেই জেনেছি। যখনই কাশফুল বলেই জেনেছি, মাকে ফুলের সাথে তুলনা করলেন এবং সেই ফুল কাশফুল দেবী দুর্গা। দেবী দুর্গাই যেন মানসপটে আমাদের ভেসে উঠল শরৎকাল, এবং শরৎকালের সঙ্গে মার আগমনী গান, সেই আগমনী যে ইঙ্গিত কাশফুল ফোটার মধ্যে দিয়ে, শিউলি ফুল ফোটার মধ্যে দিয়ে, শরতের পেজা পেজা তুলোর মতো মেঘ ভেসে যাওয়ার মধ্যে দিয়ে যে আগমন কাল, যে আগমনী যে ধ্বনিত হয়, সেই ধ্বনিত সেই মা, দুর্গা মায়ের সঙ্গে মাকে একাকার করে দিয়েছেন। এই কবিতায় খুব বেশি কিছু বলার নেই, সোজা সাপটা কবিতা, মায়ের প্রতি এক অসম্ভব শ্রদ্ধা। এবং এটা ঠিক, মাদের আমরা করুণাই করি, তুমি কিছু বোঝো না, তুমি কিছু জানো না। মাকে ছেলে মেয়েদের মধ্যে আছে, অস্বীকার করার নেই, এইটা আছে। চিরটাকাল আমরা যেন তাকে করুণা করে এসেছি, করুণা করি আমাদের মাকে। কিন্তু সর্বংসহা মা, এখানে মা দেবী দুর্গার মতো মা, সেই মায়ের ছবি তিনি এঁকেছেন। একটি মজার কবিতা পড়ি, আমার কবিতাটি পড়তে বেশ মজা লেগেছে। কবিতার নাম বাজিমাত। আমাদের কোনো ঘুম নেই, ঘুম ধার করে সংসার চলে। বোনের শাশুড়ি মাঝে মধ্যে ব্যাগে ভরে ঘুম পাঠায় বেয়ানের বাড়িতে। খোলা বাজারে কিনতে যাওয়া সেও এক সমস্যা। ট্যাক্স না দিয়ে যে সে দোকান খুলে বসে আছে। রেট হলেই ধরপাকড়, মার পিট,
এর মধ্যে যে যখন পারছে হালকা চুরিচামারি করে নিচ্ছে। একবার 2 টাকা কিলো চালের সাথেও 1 ডিবে ঘুম দেবে বলে কথা হলো, দিল না। একবার ডিয়ের সাথেও কথা হয়েছিল, সেবারও দিল না। এবার শুনছি ডেলিভারির সময়, তা দিয়েই নাকি জীবন কাটাতে হবে। ভালো, কাটাবো। মেজো মামির ননদ বলছিল এফসিআই এর গোডাউনে অনেক মাল স্টক আছে, সরকার বিরোধী পক্ষ কেউই স্বীকার করেনি। একটা ঘুমের সাথে আরেকটা ঘুম গিট মেরে ঘুড়ি বানিয়ে কোন পাড়া থেকে কারা যেন আকাশে উড়িয়েছিল। সেই ঘুড়ি কেটে গিয়ে যে দেশে পড়েছিল সেখানে নাকি সবাই 100 দিনের কাজ পায়। বিশ্বাস করো বা না করো, সে দেশে কোনো অভাবই নেই, অভাবের অভাব ছাড়া। আমি লাটাই হাতে সারা জীবন ঘুড়ির পিছনে ছুটেছি, জুতো হাতে সারা জীবন সুতোর পিছনে, সংসার মাথায় করে ঘুমের পিছনে। মাত্র কদিন হলো আমি জেনেছি তুমি আমায় সত্যি ভালোবাসো, এবার ঘুম আমার পিছনে ছুটবে। খুবই সুন্দর কবিতা। ঘুম একটা প্রতীক মাত্র, যেন ঘুমের জায়গায় সুখ কথাটা বসিয়ে নিলে কবিতা একরকমভাবে এগোবে। ঘুমকে এখানে তিনি একটা দ্রব্যে পরিণত করেছেন। ঘুম আসলে কাজের শেষে সব কাজ হয়ে গেলে যখন নিশ্চিন্ত হয় মানুষ, তখনই তো ঘুম আসে। আরেকটা প্রচণ্ড পরিশ্রান্তিতে ঘুম এসে যায়। এখানে কাজই শেষ হয় না, তাই ঘুমও আসে না। সমস্ত সময় যুদ্ধ করে চলতে চলতে সেইটা আর আসে না, অভাব এত তাকে দেয়। সব সময় যেন ঝুলে আছে, একটা পাওয়ার আশা আছে যে রেশন দোকানে দেবে, ডিএর সাথে দেবে, দোকানে দেবে, কোথাও না কোথাও এটাকে পাওয়া যাবে, কিন্তু কোথাও এটা পাওয়া যাচ্ছে না। কখনো কখনো দয়া করে বেয়ান বাড়ি থেকে আরেক বেয়ান বাড়িতে আসে, ঘুম পাঠিয়ে দেয় ব্যাগে করে, সেটা দিয়ে কিছুটা চলে। এখানে একটা সম্পর্কের কথা, যেন আমি পেয়েছি আমার সম্পর্ক, আমার বাড়িতে বড় পেয়ারা গাছ আছে, আমার বাড়িতে বড় কাঁঠালের গাছ আছে, আমি কেটে আমার চালে কিছু লাউ শাক হয়েছে, তাকে কেটে পড়শির বাড়িতে পাঠানোর মতো ঠিক সেইভাবে তিনি ঘুমকে পাঠাচ্ছেন। ঘুমকে একটা স্বপ্নের সাথে বলেছেন, যারা ঘুমের সঙ্গে আর দিয়ে ঘুড়ির মতো উড়িয়ে দিয়েছিল সেই ঘুড়িটা, অর্থাৎ বিপ্লবের কথা, স্বপ্ন বিপ্লবের কথা, বিপ্লবের স্বপ্নের কথা। সেই যে দেশে সেই ঘুড়িটা পড়েছিল সে দেশে সবাই 100 দিনের কাজ পায়, অর্থাৎ সবার কাজ আছে। বিপ্লব ট্রান্সফার হলো, বিপ্লব বা স্বপ্ন আপনি যাই বলেন, সেটা কি চলে গেল এই ঘুম কথাটার মধ্যে দিয়ে চলে গেল। এবং এই স্বপ্নের পেছনে, এই বিপ্লবের পেছনে সংসার মাথায় করেও কবি দৌড়ে বেড়াচ্ছেন, কিন্তু তিনি তার নাগালে যেতে পারছেন না, সেই স্বপ্নকে ধরতে পারছেন না। কিন্তু যখন তিনি জানতে পারলেন যে একটি নিষ্পাপ প্রেম, একটি নিষ্পাপ ভালোবাসা তার জন্য অপেক্ষায় আছে, তখন তার আর ঘুম পায় না, তখন তার জেগে থাকতে ইচ্ছে করে। এতক্ষণ যে ছটপটানিটা ছিল, আমি ঘুমের জন্য, আমি ঘুমাবো, আমার সুখের জন্য, আমার স্বাচ্ছন্দ্যের জন্য, আমার বিপ্লবের জন্য, আমার সব মিলিয়ে যেন জিতে গেল প্রেম, একটা ছোট্ট ভালোবাসা। সেই ভালোবাসা যখন তিনি জানতে পারলেন, উপলব্ধি করতে পারলেন, তখন তিনি বললেন এবার ঘুম আমার পেছনে ছুটবে। অর্থাৎ আমি আর ঘুমাবো না, ঘুম এবার আমাকে আর ঘুম পাড়াতে পারবে না, আমাকে শুয়ে রাখতে পারবে না। আমি এবার এই প্রেমটাকে, আমার এই স্বপ্নটাকে, সেটাকে এনজয় করবো, সেটাকেই আমি বুকের মধ্যে ধারণ করে নিই। খুব মজার চলে, বাজিমাত করে দিলেন শেষ, এবং কবিতা শিরোনামও করেছেন তিনি বাজিমাত করে দিলেন। এবং শেষ দিকে তিনি বললেন সত্যিকারের একটা ভালোবাসা, সত্যি সে তো অমূল্য রতন, সেই অমূল্য রতন তিনি পেয়ে গেছেন, সেই অমূল্য রতন পেয়ে গেছেন বলেই এবার ঘুম তার পিছনে ছুটবে। জীবনযাত্রায় যেন জিতে গেলেন তিনি। একটা পিছিয়ে পড়া মানুষ, একটা হেরে যাওয়া মানুষ, একটা সমস্ত সময় লড়াই করা একটা মানুষ, স্বপ্ন দেখা, দু চোখে স্বপ্ন নিয়ে ছুটে বেড়ানো একটা মানুষ, শেষ অবধি জিতে যাচ্ছে, শেষ অবধি সে বাজিমাত করছে। 10 নম্বর কবিতা, আমার যেদিন গেছে ভেসে। যে কোনো বিসর্জনের ভেতর লুকিয়ে থাকে একটা আনন্দ, ঠিক যেভাবে আনন্দের ভেতর শঙ্কা। বিসর্জন আমাদের হাত ধরে চিনতে শেখায়, যাওয়া মানে যাওয়া নয়, অন্য কারুর হয়ে যাওয়া। কোথাও না কোথাও ভেসে ওঠা অন্য পারে, অন্য সংসারে। তোমার গমরঙা গর্জন, তেলের গাল, দীর্ঘ চুল, সুডৌল হাতের আঙুল সব গলে যাবে, হয়তোবা চলে যাবে অন্য অধিকারে। তোমায় নতুন করে সাজাবে অন্য কেউ, রঙে ও রেখায়।
মহা অষ্টমীর দিন আমরা যখন আনন্দে উদ্বেল, সেদিনই তুমি হয়তো বায়না নিয়েছো অন্য পরিবারে জেগে ওঠার শর্তে, অন্য কারোর ঠাকুর দালানে। তোমার কাঠামো আজ ভেসে ভেসে দূরে চলে যাচ্ছে, জলে দাঁড়িয়ে হাত বাড়িয়ে তোমায় ডেকে নিচ্ছে অন্য মানুষ। ওগো ফুটে ওঠা রক্ত করবি, আমরা সুখী হই জেনে তুমি যেখানেই আছো নিজের মতন ভালো আছো। আপাত দৃষ্টিতে একটা বিসর্জন, প্রতিমার বিসর্জনের ছবি, তার মধ্যে দিয়ে যেন মৃত্যু চেতনার কবিতা এখানে ফুটে উঠছে। যেখানে বিসর্জনের ভেতর একটা আমরা তো আনন্দ করেই মাকে বিসর্জন দিই, আনন্দের ভেতর শঙ্কাও থাকে। বিসর্জনই আমাদের শেখায় যে চলে যাওয়া মানে চলে যাওয়া নয়, আবার ফিরে আসার প্রতিশ্রুতি কোথাও না কোথাও ভেসে ওঠা অন্য কোনো সংসারে। অর্থাৎ সেই সেই পরজন্মের কথা, সেই আধ্যাত্মবাদী ফিলোসফি, যেখানে মন, যেখানে আত্মার কোনো বিনাশ নেই, এই স্থূল শরীরের বিনাশ আছে, সূক্ষ্ম আত্মার কোনো বিনাশ নেই, সে আবার কোথাও না কোথাও পরজন্মে ফিরে ফিরে আসে। ঠিক তেমনিভাবেই এই কবিতা একটি বিসর্জনের সঙ্গে এঁকেছেন, প্রতিমার সঙ্গে। দিন যখন চূড়ান্ত আনন্দেই, তখনই যেন তিনি বায়না করে নিচ্ছেন অন্য কোথাও যাবেন, অন্য কারো ঠাকুর দালানে সেই কাঠামোটা নিয়ে যে উঠবে, অন্য কোনো কুমোর, অন্য কোনো প্রতিমা শিল্পী সে তার মতো করে সেই কাঠামোয় সেই খড় ফেলে দিয়ে আবার নতুন খড় বেঁধে তার মধ্যে মাটি, তার মধ্যে রং, গর্জন রঙের তেল ঘাম দিয়ে তাকে চকচকে করবে, তার নতুন চোখ প্রাণ প্রতিষ্ঠা হবে। সেইভাবেই তিনি আবার তার স্থূল শরীর জেগে উঠবে। আসলে মা দুর্গা সেটা আমাদের মনে আছে, আমাদের মধ্যে সবসময় বিরাজ করছেন। এইভাবেই তিনি মৃত্যু চেতনার কথা, পুজো, প্রতিমা এবং জীবন এর সঙ্গে এক করে দিয়েছেন এই কবিতায়, এবং মৃত্যুর মধ্যেও যেন একটা আনন্দ সঙ্গীত তিনি বাজিয়েছেন, আবার নতুনভাবে নতুন কলেবরে বেঁচে ওঠার, যেখানে তিনি শেষ বলে কিছু নেই, যেখানে তিনি বলতে চাইছেন সবটাই ট্রান্সফার হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, একটা দিক থেকে আরেক পার, এক পার থেকে আরেক পারে চলে যাবেন, আবার হয়তো অন্য পার থেকে এপারে ফিরে আসবেন। এইভাবেই পরিবর্তিত হবে, ট্রান্সফার হবে, জীবন এইভাবেই এগিয়ে চলবে। একটা বেঁচে থাকার গানও যেন তিনি এখানে বেঁধে দিলেন এই কবিতায়। আবার সেই আমার গলার কাছটার কাছে ব্যথা করছে। আমি আজকের অনুষ্ঠানের শেষ কবিতা পড়তে চলেছি। এতক্ষণ বিষাদ, দুঃখ, মৃত্যু চেতনা, হেরে যাওয়া থেকে বাজিমাত, সব ধরনের কবিতাই পড়েছি। এবার একটা আনন্দের কবিতা পড়ি, এটা দিয়েই শেষ করব। কবিতার নাম আনন্দগ্রাম। আমাদের মা বাবার সাথে কিভাবে ঘুমিয়ে থাকে গোটা গ্রাম, তারা জাগে একসাথে, পা মেলায়, এমনকি না মেলানো পাও একসাথে সামনে এগোয়। ভোরের লোকাল ট্রেন এই সব দেখে মুখ টিপে হাসে, সবজি ব্যাপারীরা মুখ ভার করে, তাদের তো তেমন কোনো উত্তাপ নেই এক ভোর ভোর বাজার পৌঁছানো ছাড়া। রাতের যে তারাগুলো স্টেশনের বেঞ্চে বসে লুডো খেলছিল, তারা আর মোড়া খেয়ে ওর গায়ে ঠেলা দেয়, উঠে বসতে গিয়ে চমকে তাকায় কাকমারা মেয়েটির দিকে। কি স্তন, কি ঝিনচাক শরীরের ভাঁজ, তেলতেলে চামড়া, দেখলে মনে হবে জ্যোৎস্না এসে রাত্রির বুকে যেন চুমু খেয়ে গেছে, ঠিকরিয়ে ওঠা আলো। একবেলা খেয়ে এত দম আসে কোথা থেকে, ভাবতে ভাবতেই তারা শটান উঠে যায় আকাশের দিকে। জেগে ওঠা গ্রাম কিছুই বোঝার আগে একসাথে অজস্র পায়ের ভেতর ফাঁক, শূন্যস্থান তুলে দেয় একে একে ভেন্ডার বগিতে। হাত নেড়ে দিন শুরু ট্রেন ড্রাইভার। ঘুমন্ত একখানি গ্রাম আমাদের সভ্যতার পরোয়া করে না, পথে পেলে গুরুজন সাইকেল পরীক্ষা প্রণাম সেরে নেয়। কি অসম্ভব সুন্দর আনন্দগ্রাম, তো যেন সত্যিই আনন্দগ্রাম। গ্রামীণ জীবনের একটা একতা, তার মূল্যবোধ, এইটা যেমন কবিতায় এসছে প্রথম দিকে একদম খুব সুন্দরভাবে। শ্রমজীবী মানুষের কথা, যারা গ্রামের এই ভেন্ডারগুলোতে যারা আছে তাদের কথা, তাদের নির্লিপ্ততার কথা, তাদের একঘেয়ে জীবনের কথা যেমন আছে, তিনি এইটাকেও আবার মাঝখানের মিড পার্টটায় এসে তিনি কবিতাটাকে একটা উচ্চতায় নিয়ে গেলেন, পোয়েট্রির মতো। কবিতাটার একটা কাব্যময়তা তিনি সেখানে বাস্তব থেকে এবার তিনি কাব্যে ঢুকে গেলেন। তারা এই যে বলছে রাতের যে তারাগুলো
রাতের যে তারাগুলো স্টেশনে বসে লুডো খেলছিল, সারা রাত ধরে তারা লুডো খেলতে খেলতে তিনি দেখলেন তারা ভোরবেলা উঠতে গিয়ে তারা একে অপরের গায়ে ঠেলা দেয়, কিন্তু একটি মেয়েকে দেখে, এখানে আমি শুধু মেয়ে বলবো না, এখানে নারী বা একটি প্রেমকে দেখে, ভালোবাসার বস্তুকে দেখে তারাও, তাদের মধ্যেও কামনা জেগে ওঠে তার শরীরের প্রতি, যে একবেলা আধবেলা খেয়েও এত এত যৌবনকে তিনি জিতিয়েছেন, রুগ্নতার কথা বলেননি। অর্থাৎ আমি বললাম যে এই কবিতাটার মধ্যে সব জায়গাতেই যেন একটা আনন্দের স্পর্শ লেগে আছে, এখানেও তিনি যৌবনকে জিতিয়েছেন। এবং তেলতেলে চামড়া দেখলে মনে হবে জ্যোৎস্না এসে রাত্রির বুকে যেন চুমু খেয়ে গেছে, ঠিকরিয়ে পড়া আলো, খুব সুন্দর। এবং সব থেকে যেটা এই দৈনন্দিন জীবন, হাত নেড়ে ট্রেনের ড্রাইভার শুরু করছে, একদম ছবি আপনার চোখের সামনে ভেসে উঠবে। কিন্তু সব থেকে যেটা আমাকে নাড়া দিয়েছে এই কবিতায়, সেটি হচ্ছে এটা ঠিক প্রণাম করার মানুষ এখন এই বয়সে এসে অনেক কমে গেছে, অনেক কমে যাচ্ছে দিনকে দিন। এই কোভিড অনেক প্রণাম করার মানুষকে কেড়ে নিয়েছে, কিন্তু সত্যি তো এরকম প্রণাম করার মানুষকে দেখতে পেলে রাস্তায় দাঁড়িয়ে আজও তো আমরা মাথা নত করি। ঠিক সেই ছবি, পরীক্ষা দিতে যাওয়ার আগে গুরুজনদের দেখে যে প্রণাম করা হয়, সেই জীবন যুদ্ধে যেন মানুষ পরীক্ষা দিতে যাবে, সেই জীবন যুদ্ধে উত্তীর্ণ হওয়ার জন্য সেই পরীক্ষা প্রণামটুকু, যাদের কাছ থেকে আশীর্বাদ পাওয়া যায়, সেই আশীর্বাদ যারা দেয়, সেই আশীর্বাদ দাতাদের প্রণামটুকু যেন ভোর সেরে নিচ্ছে। সেই সকালটুকু কোনো গ্রামীণ এই সভ্যতা কোনো কিছুর পরোয়া করে না করে সেই প্রণামটুকু সেই সেরে নেয়, প্রণাম করার আশীর্বাদ যারা দেন তাদের কাছ থেকে। খুব সুন্দর, আমার এই ছবিটা এত সুন্দর লেগেছে। আমরাও ছোটোবেলায় সত্যি তাই, আমরা অনেক সময় মাস্টারমশাইদের দেখলে, বিশেষত মাস্টারমশাইদের দেখলেই এটা খুব বেশি হতো, দাঁড়িয়ে স্যার ভালো আছেন তো, চিনতে পারছেন তো, অনেক সময় বলতো না বাবা তোকে, স্যার অমুক ব্যাচ, স্যার অমুক সালের অমুক ব্যাচ, হ্যাঁ তুই কেমন আছিস, আরে বাবা তোর বাবা কেমন আছে, এই সবটা স্মৃতির মধ্যে মনে পড়ে গেল। আসলে পেশাতে সৌমিদ্যা মাস্টারমশাই তো, তাই এই একটা প্রতিফলন পরীক্ষা এবং মাস্টারমশাইদের প্রণাম এত কাছ থেকে তিনি দেখেন, অহরহ ঘটে, তাই বোধহয় এটা কবিতাতে ফুটে এসছে। এইভাবেই কারণ আশীর্বাদ, যারা যুদ্ধক্ষেত্রে যাবে তারা যেন এইভাবে আশীর্বাদ পেতে থাকুক, বিষাদ থেকে ট্রান্সফার হোক, যেভাবে দেবীতে তিনি ট্রান্সফার করেছেন, বিশ্বর কবিতায় যেভাবে তিনি ট্রান্সফার করেছেন, সেইভাবেই সমস্ত বিষাদ যেন সারা পৃথিবীতে যেন আনন্দগ্রাম নেমে আসে, সারা পৃথিবী যেন আনন্দগ্রাম হয়ে ওঠে। আর ওই যে ঘুমের সঙ্গে ঘুমের গিট বেঁধে দেওয়া ঘুড়িটা যেটা আকাশে উঠছে, সেটা যেন পৃথিবীর সব প্রান্তে গিয়ে কেটে পড়ে, যেখানে ক্ষুধা বলে কিছু যেন না থাকে, যেখানে শুধু অভাবটুকু ছাড়া যেন আর কিছু না থাকে। কবির এই কল্পনা, কবির এই কামনা, তা যেন সত্যি হয়ে উঠুক, এই কামনা করছি আমার এই অনুষ্ঠানের পক্ষ থেকে। আপনারা যারা সকলে এতক্ষণ ধরে আমাকে সঙ্গ দিলেন, আমার সঙ্গে থাকলেন, তাদের সকলকে আমি আমার এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসীম কৃতজ্ঞতা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। কি বলবো, সব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। আবার পরের দিন আবারও কোনো প্রসিদ্ধ কবি নিয়ে আপনাদের কাছে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই আনন্দে থাকুন। শুভরাত্রি।